ইংরেজি বলতে ভয় পাচ্ছেন? আর ভয় নয়, আসুন বলে বলে খুব সহজে মজা করে আমরা ইংরেজিটাকে রপ্ত করে ফেলি। দেখুন, কোনো ভাষা শেখার ক্ষেত্রে প্রথম যেটা বাধা সেটা হচ্ছে আমাদের ভয়। এ কি বলল, ও কি বলল, এই সমস্ত বিষয়গুলো আমাদের মাথায় সবসময় ঘুরপাক খায়, যার জন্যে আমরা কোনো একটা ভাষাকে সাবলীলভাবে বলতে পারি না। ইংরেজির ক্ষেত্রে বিষয়টা আরও বেশি প্রকট। তাই ভয় কাটিয়ে কিভাবে সহজে ইংরেজি বলা যায় সেই বিষয়গুলোকে নিয়েই আজকের এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব। যদি আপনি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন। সেখানে প্রাথমিকভাবে ইংরেজি বলার বিশেষ কিছু টিপস আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেই ভিডিওটি দেখে নিলে এই ভিডিওটি আপনাদের ক্ষেত্রে অনেক বেশি কার্যকারী হয়ে উঠবে। আমি এখানে আই বাটনে ভিডিওটির লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা এটা অবশ্যই দেখে নেবেন। আশা করি আগের ভিডিওতে যেভাবে যে জিনিসগুলোকে প্র্যাকটিস করতে বলেছিলাম আপনারা হয়তো সেগুলো করেছেন। আজকের এই ভিডিওতে যেগুলো থাকবে সেগুলো হলো গ্রামার সংক্রান্ত কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস এবং কিভাবে ক্যাজুয়ালি স্পিকিং করতে হয় কোনো একটা টপিকের ওপরে, সেটা আমি আপনাদের করে দেখাবো। এবং সেইভাবে আপনারা যদি প্র্যাকটিস করেন দেখবেন আপনারা আরও কয়েক ধাপ ইংরেজি বলার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। তাই আজকের ভিডিওটা মূলত ভয় কাটিয়ে আমরা কিভাবে ইংরেজি বলা শুরু করব সেই সংক্রান্ত। আপনারা আমাদের সঙ্গে থাকুন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। আশা করি এই চ্যানেল থেকে আপনারা অনেক বেশি লাভবান হবেন। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখুন, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে গ্রামারের সমস্ত জিনিস শেখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র তিনটে জিনিস, টেন্স, মডেলস অ্যান্ড ভয়েস। এই তিনটে জিনিস শিখলেই 80 to 90% ক্ষেত্রে আমাদের ইংরেজি অনেকটাই কন্ট্রোলে চলে আসে। আজকের এই ভিডিওতে আমি টেন্স সংক্রান্ত কয়েকটা কথা বলছি। যদি আপনারা খুব মন দিয়ে এগুলোকে শোনেন তাহলে আপনারা বেশ কয়েক ধাপ এগিয়ে থাকবেন। আমি সবাইকে ইনসিস্ট করব একটা কাগজ কলম নিয়ে বিষয়গুলোকে নোটস করে নিতে, যাতে যখন আপনারা প্র্যাকটিস করবেন সেই জিনিসগুলো আপনাদের অনেক বেশি রপ্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি টেন্স নিয়ে আজকে কয়েকটা জিনিস স্টার্ট করছি। দেখুন, টেন্স আমি যেরকম আগে বলেছিলাম বা আমরা সবাই জানি, টেন্স তিন প্রকারের, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এবং প্রত্যেকটা টেন্সের মধ্যে 4টে করে সাবডিভিশনস আছে: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই 4x3 মানে সব মিলিয়ে 12টা টেন্স রয়েছে। তবে এই 12টা টেন্সে কি আমাদের ইংরেজি বলার জন্য প্রয়োজন? মোটেই না। এই 12টা টেন্স থেকে আমি 6টা টেন্সকে আলাদা করে দিচ্ছি এবং 6টা টেন্সকে শেখার আপাতত কোনো প্রয়োজন নেই, অন্তত ইংরেজি বলার ক্ষেত্রে প্রয়োজন নেই। আপনারা নোট করে নিন সেই 6টা টেন্স। ফার্স্ট হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, যেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও বলতে পারি। নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নাম্বার 4, সিম্পল পাস্ট টেন্স। নাম্বার 5, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং নাম্বার 6 হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স থেকে প্রথম 3টে, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট টেন্স থেকে প্রথম 2টো অর্থাৎ সিম্পল পাস্ট এবং পাস্ট কন্টিনিউয়াস। এবং ফিউচার টেন্স থেকে শুধুমাত্র প্রথমটা, দ্যাট ইজ সিম্পল ফিউচার। এই 6টা টেন্সকে যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে 80% অফ ইউর ইংলিশ ক্যান বি রেডি। আপনি খুব সহজেই এই টেন্সগুলো দিয়ে ইংরেজি বলতে পারেন। আজকের এই ভিডিওতে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আপনাদের সামনে কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য জানাবো। দেখুন, সিম্পল প্রেজেন্ট টেন্সটা আমাদের কথোপকথনে সব থেকে বেশি ব্যবহার হয়। ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সটা কাকে বলে আমি ছোট্ট করে বলে দিচ্ছি, আপনারা বেশিরভাগরা এটা জানেন, কিন্তু সেই জানাগুলোকে আবার রিপিট করার জন্য আমি কয়েকটা ছোট ছোট জিনিস আপনাদের বলে দিচ্ছি, এগুলো মনে রাখবেন। সিম্পল প্রেজেন্ট টেন্স হলো সাধারণভাবে বর্তমানে যে কাজগুলো ঘটে, যেমন আমি যাই, তুমি আসো, ছেলেগুলি ফুটবল খেলে, মেয়েরা কলেজে যায়, মা রান্না করেন, এই যে কথাগুলো যেগুলো নিত্য নৈমিত্তিকভাবে আমাদের সব সময় ঘটছে সেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলি। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেকটা টেন্সে আমরা 5 রকমের বাক্য পাই। অ্যাফার্মেটিভ, যেটাকে আমরা হ্যাঁ বাচক বাক্য বলি, নেগেটিভ, যেটাকে আমরা না বাচক বাক্য বলি, ইন্টারোগেটিভ, যেটাকে আমরা প্রশ্নবাচক বাক্য বলি, নেগেটিভ ইন্টারোগেটিভ, যেটা প্রশ্ন হবে কিন্তু না দিয়ে, আর একটা হচ্ছে WH ওয়ার্ডস দিয়ে যেই ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্যগুলো হয়।
তাহলে 5 প্রকার। ঠিক আছে, আজকে আমি এত কিছু বলছি না, শুধুমাত্র দুটো, অর্থাৎ অ্যাফার্মেটিভ হ্যাঁবাচক এবং নেগেটিভ নাবাচক, এই দুটোর মধ্যে আজকে সীমাবদ্ধ থাকবো। খুব সহজে আপনারা শিখুন এবং বলে বলে অভ্যাস করুন, আমি যেভাবে বলবো সেভাবে। ঠিক আছে, তাহলে দেখুন সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি আমরা হ্যাঁবাচক বাক্যের দিকে যাই, তাহলে বাক্য গঠনটা কেমন হবে, বা ইংরেজিতে আমরা যেটাকে বলি সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন হবে। সবার প্রথমে থাকে সাবজেক্ট, মানে বাক্যের কর্তা। তারপরে কে থাকবে? ভার্ভ, প্রিন্সিপাল ভার্ভ বা মূল ক্রিয়া। মূল ক্রিয়া বলতে কোনো কাজ করা জাতীয় যে শব্দ সেটা। তারপরে থাকবে বাক্যের অন্যান্য অংশ যদি কিছু থাকে। এইভাবে সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁবাচক বাক্যগুলো আমরা বলি বা এই স্ট্রাকচারটা ব্যবহার হয়। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলছি, আমি বই পড়ি, কি হবে? আই রিড বুক। তুমি কলেজে যাও, ইউ গো টু কলেজ। তাহারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। পাখিগুলি রোজ সকালে কিচিরমিচির করে, কিচিরমিচিরকে ইংরেজিতে বলে চার্পিং, চার্প। দ্য বার্ডস চার্প ইন দ্য মর্নিং এভরি ডে। তাহলে এগুলো সব অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আপনি খুব সহজে এইভাবে অসংখ্য সেন্টেন্স বলে বলে প্র্যাকটিস করতে পারেন। তুমি যাও, ইউ গো। আমি আসি, আই কাম। এখানে একটা জিনিস আমি উল্লেখ করতে চাই, এই যে আমি প্রথমেই বললাম সাবজেক্ট, সেন্টেন্সের যে কর্তা, বাক্যের যে কর্তা, সেই কর্তা না দুটো জিনিসের উপরে নির্ভর করে। আপনারা নোট করে নেবেন দুটো জিনিস। কি কি? একটা হচ্ছে পার্সন, একটা হচ্ছে নাম্বার। পার্সন 3 প্রকারের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি খুব ক্যাজুয়ালি বিষয়গুলোকে বলে যাচ্ছি, আপনারা নোট করবেন এবং এগুলোকে একটু মাথায় রেখে প্র্যাকটিস করবেন। কি বললাম? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলো? আই এবং উই হচ্ছে ফার্স্ট পার্সন, আমি, আমরা। সেকেন্ড পার্সন ইউ, তুমি, তোমরা, আপনারা, সব কিছুর ক্ষেত্রে ইউ, ব্যাস, ইউটা সেকেন্ড পার্সন। তাহলে আই, উই এবং ইউ বাদ দিয়ে যা থাকলো সব কিন্তু থার্ড পার্সন। ঠিক আছে, যেমন হি, যেমন শি, যেমন দে, যেমন কোনো নাম হতে পারে, রাম, শ্যাম, যে কোনো নাম হতে পারে, এগুলো সব থার্ড পার্সন। ঠিক আছে, এবার আসুন দ্বিতীয় পার্টটা, সেটা হচ্ছে নাম্বার। প্রথমটা বললাম সাবজেক্ট, দ্বিতীয়টা বললাম নাম্বার। নাম্বারকে আমরা বাংলায় বলি বচন, এক বচন, বহু বচন। ইংরেজিতে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। ঠিক আছে, তাহলে এই সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, কর্তা যখন একা থাকে, আর প্লুরাল নাম্বার হচ্ছে একের বেশি যখন কর্তা থাকবে। ঠিক আছে, সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্তা যদি থার্ড পার্সন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার 4টে জিনিস হয়, মাথায় রাখবেন ভালো করে। 4টে জিনিস কি কি? হি হতে পারে, শি হতে পারে, ইট হতে পারে, আইটি ইট হতে পারে, বা কোনো একটা নাম হতে পারে। রাম হতে পারে, মোহন হতে পারে, রীতা হতে পারে, সীমা হতে পারে। যে কোনো একটা নাম যদি থাকে তাহলে সেগুলো, এই 4টে জিনিসকে আমরা বলছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি কর্তা হয়, সাবজেক্ট হয়, তাহলে এই স্ট্রাকচারের মধ্যে ছোট্ট একটা পরিবর্তন আসবে। প্রিন্সিপাল ভার্ব, যেটা মূল ক্রিয়া যেটা বলেছিলাম, সেই ক্রিয়ার সঙ্গে কখনো এস যুক্ত হবে, কখনো ইএস যুক্ত হবে। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল বলছি, যেমন আমি যদি বলি আমি যাই, কি হবে? আই গো। আইটা ফার্স্ট পার্সন, আই গো, কিচ্ছু হলো না, ভার্বের সিম্পল ফর্মটা বসলো। কিন্তু যখনই আমি বলবো তিনি যান বা সে যায়, তখন আমি জিনিসটাকে বলবো হি গোজ। এবার গোর সঙ্গে একটা ইএস যুক্ত হয়ে গোজ হয়ে গেল। ঠিক আছে, তো যে কোনো কিছুর ক্ষেত্রে ছেলেটি খেলে, ছেলেটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আই, উই আর ইউ বাদ দিয়ে যা আছে সব থার্ড পার্সন। এবার সেই থার্ড পার্সনটা একা আছে না একের বেশি আছে, সেটা হচ্ছে নাম্বার। তাহলে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সিম্পলি প্রিন্সিপাল ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করবে। ছেলেটি খেলে, দ্য বয় প্লেজ। আমি খেলি, আই প্লে। তুমি খেলো, ইউ প্লে। ছেলেটি খেলে, দ্য বয় প্লেজ। এইভাবে প্র্যাকটিস করুন অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আশা করি ক্লিয়ার হলো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানান, আমি এটা আপনাদের হেল্প করব। এবার আসুন নেগেটিভ সেন্টেন্সে। নেগেটিভ স্ট্রাকচারের মধ্যে ছোট্ট একটা পরিবর্তন আসবে। কি পরিবর্তন আসবে? সাবজেক্ট যেটা কর্তা সেটা থাকবে। এবার এখানে একটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আসবে। সেটা কি? দুটো জিনিস আছে, ডু আর ডাজ। ডু
আর ডাজ, এই দুটো সাবজেক্টের পরে বসবে। কখন ডু বসবে, কখন ডাজ বসবে, ছোট্ট একটা তথ্য মনে রাখবেন। ওই যে বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে শুধুমাত্র ডাজ, আর বাকি সবার ক্ষেত্রে ডু। ঠিক আছে, যেহেতু এটা নাবাচক তাহলে একটা নট চলে আসবে, ডু নট, ডু থাকলে ডু নট, ডাজ থাকলে ডাজ নট, ডু নটকে ছোট করে ডোন্ট, ডাজ নটকে ছোট করে ডাজন্ট। ঠিক আছে, তারপরে যেরকম আছে প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট। ছোট্ট কয়েকটা এক্সাম্পল, আমি যাই না, আই ডোন্ট গো, তুমি যাও না, ইউ ডোন্ট গো, তিনি যান না, হি ডাজ নট গো, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি ডাজ নট গো। আপনারা এইভাবে বলে বলে প্র্যাকটিস করুন। অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এই দুটোকে ভালো করে প্র্যাকটিস করুন। যে কোনো সেন্টেন্সকে প্রথমে অ্যাফার্মেটিভ বলুন, তারপরে নেগেটিভ বলুন, বলে বলে। প্রথমে একটু হয়তো থিওরিটিক্যালি লেখা প্রয়োজন হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনারা বলে বলে প্র্যাকটিস করবেন। বলাটাকে রপ্ত করুন, বলতে বলতে ভয় দূর হবে, আর ভয় দূর হলে আপনি ফ্রি, আপনি সহজেই আপনার মনের ভাবটাকে প্রকাশ করতে পারবেন। একটা সেন্টেন্স বা দু চারটা সেন্টেন্স আমি বলে শোনাচ্ছি। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলি না, আই ডোন্ট প্লে ফুটবল। ডু নটকে ডোন্ট বলা হয়, ডাজ নটকে ডাজন্ট বলা হয়। মোহন ইংরেজি বলে, মোহন স্পিক্স ইংলিশ। মোহন ইংরেজি বলে না, মোহন ডাজ নট স্পিক ইংলিশ। সীমা খাবার তৈরি করে, সীমা কুকস ফুড। সীমা খাবার তৈরি করে না, সীমা ডাজ নট কুক ফুড, বা সীমা ডাজন্ট কুক ফুড। এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সকে প্র্যাকটিস করুন, প্রথমে অ্যাফার্মেটিভে তারপরে নেগেটিভে। ঠিক আছে, কারণ এই জিনিসগুলোই কথোপকথনে আপনার প্রয়োজন হবে, তাই এগুলোকে প্র্যাকটিস করুন। দেখুন, প্র্যাকটিসের ওপরে কিচ্ছু নেই, আমি আপনাদের সমস্ত রকমভাবে সাহায্যের জন্য আছি, কিন্তু আপনাদের প্রথমে নামতে হবে প্র্যাকটিসে। ঠিক আছে, আমি সবসময় আপনাদের সাহায্যের জন্য আমাদের এই চ্যানেলে রয়েছি। আপনাদের ইংরেজি সংক্রান্ত যে কোনো সমস্যা আমি যেগুলো বলছি সেগুলো নিয়ে আপনার কমেন্ট বক্সে লিখুন, আমি সে প্রত্যেককে আপনাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। ঠিক আছে, তো এগুলো গ্রামেটিক্যাল পার্ট। আজকে এই পার্টটা প্র্যাকটিস করুন। এর পরের ভিডিওতে আমি ইন্ট্রোগেটিভ কীরকম হয়, নেগেটিভ ইন্ট্রোগেটিভ কীরকম হয়, WH ইন্ট্রোগেটিভ কীরকম হয়, সেগুলো ছোটো ছোটো সেন্টেন্স দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এইভাবে আমরা টেন্স, ভয়েস, মডেলস প্রত্যেকটা জিনিসকে কন্ট্রোল করে নেব। তাহলে দেখবেন আপনাদের ইংরেজি বলার ক্ষেত্রে কতটা কনফিডেন্স, আত্মবিশ্বাস তৈরি হচ্ছে, এবং আপনারা বলার ক্ষেত্রে কত ধাপ এগিয়ে যাচ্ছেন। কিন্তু আবার সেই একই কথা, প্র্যাকটিস ইজ ইম্পর্টেন্ট। লিখে লিখে নয়, থিওরিটিক্যালি আমরা অনেকেই হয়তো পারদর্শী, কিন্তু বলার ক্ষেত্রে আমরা ততটা পারদর্শী নই, এবং একমাত্র বলার ক্ষেত্রেই আমাদের পারদর্শী হতে হবে। থিওরিটিক্যাল জায়গাগুলো বা এই গ্রামেটিক্যালের বিষয়গুলো আমাদের শুধুমাত্র সাপোর্টিভ, বলাটাই মূল উদ্দেশ্য। বলে বলে প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবেন আর কোনো সমস্যা নেই। এইবারে আমি কিছু ক্যাজুয়াল টকিং, যেরকম প্রথমে বলেছিলাম, ক্যাজুয়াল টকিং করব, যেই টকিংটা আপনাদের কাছে হেল্পফুল হতে পারে। কোনো একটা টপিক আপনি বেছে নিন, যে কোনো একটা টপিক। আমি আজকে আপনাদের জন্য একটা টপিক বাছছি, সেটা হচ্ছে মাই ফেভারিট ফ্রেন্ড বা মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে আপনি আপনার বেস্ট ফ্রেন্ড নিয়ে কি বলতে পারেন? দেখুন, এইভাবে কোনো একটা টপিক বেছে যখন আপনি বলতে থাকবেন, ভুল নিয়ে ভাববেন না। আমি বারবার বলছি, ভুল হবেই। ভুল শিক্ষার বা শেখার একটা অংশ, একটা স্টেপ। যদি আপনি ভুল বলতে ভয় পান, তাহলে ঠিক কোনোদিন বলতে পারবেন না। তাই ভুল বলুন, কোনো অসুবিধে নেই, কিন্তু বলুন, বলে বলে প্র্যাকটিস করুন। ঠিক আছে, যে কোনো একটা টপিক বেছে নিন। আজকে আমি আপনাদের জন্য টপিক বেছেছি মাই বেস্ট ফ্রেন্ড। আপনি যদি আপনার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে কয়েকটা কথা বলতে চান, কিভাবে বলবেন? খুব সিম্পলি বলুন। যেমন আপনি যদি বলেন, বীরেশ ইজ মাই বেস্ট ফ্রেন্ড। বীরেশ আমার প্রিয় বন্ধু। হি আন্ডারস্ট্যান্ডস মি ভেরি ওয়েল। সে আমাকে খুব ভালো বোঝে। হি অলওয়েজ স্ট্যান্ড বাই মি ইন মাই হার্ড টাইম। আমার কঠিন সময়ে সে সব সময় আমার পাশে থাকে। পাশে থাকাটাকে আমি কি বললাম? স্ট্যান্ড বাই। স্ট্যান্ড বাই মানে পাশে থাকা। আই ট্রাস্ট হিম। আমি তাকে বিশ্বাস করি, সেও আমাকে বিশ্বাস করে। হি অলসো ট্রাস্টস মি। আমরা দুজনই মিষ্টি খেতে ভালোবাসি। উই বোথ লাভ টু ইট সুইটস। সে কখনো আমাকে আঘাত করে না। হি নেভার হার্টস মি। হার্টস মানে আঘাত করা। আমরা একে অপরকে সর্বদা অনুপ্রাণিত করি।
উই ইন্সপায়ার ইচ আদার অলওয়েজ, বা উই অলওয়েজ ইন্সপায়ার ইচ আদার। আমরা প্রায়ই একসাথে বেড়াতে যাই। উই অফটেন গো ফর ট্যুর, উই প্লে টুগেদার, উই ওয়াক টুগেদার, উই এনজয় আওয়ার টাইম ওয়েন উই আর টুগেদার। এই যে কথাগুলো, আপনি আরও কি কি কথা বলতে পারেন নিজের বন্ধু সম্পর্কে বলুন, ক্যাজুয়ালি প্র্যাকটিস করুন। যত ক্যাজুয়াল তত ইমপ্রুভমেন্ট, মনে রাখবেন। আর যেটা বলতে অসুবিধা হচ্ছে, যেটা বলতে আপনার মনে হচ্ছে যে এখানে একটু হেল্প দরকার, তাহলে আপনি একটু কমেন্ট করে জানান, আমি ডেফিনেটলি আপনাদের সাহায্য করব। ঠিক আছে? তাহলে ক্যাজুয়াল স্পিকিং এবং গ্রামেটিক্যাল টিপস, এই দুটো নিয়ে আজকের এই ভিডিওটা হলো। আপনারা ট্রাই করুন। খুব শিগগিরই আমি আরেকটা ভিডিও আনছি, যেখান থেকে আপনারা আরও বেশি ইংরেজি বলার ক্ষেত্রে তথ্যগুলো পাবেন এবং আপনারা অনেক বেশি কনফিডেন্ট হতে পারবেন। ঠিক আছে? আমাদের এই চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক অবশ্যই দিন যদি আপনাদের পছন্দ হয় এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ইংরেজি বলার ক্ষেত্রে। আর আমি বিভিন্ন রকমের এডুকেশনাল ভিডিও, ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে এই চ্যানেলে তুলে ধরি, যেগুলো সামগ্রিকভাবে আপনাদের অনেক বেশি হেল্পফুল হতে পারে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। খুব শিগগিরই মিট করছি আরেকটা ভিডিওতে। খুব ভালো থাকবেন।